না ভাই, জমি তো বিক্রি করব না। দেখ ভাই, আমার কথা শোন, এখন তো এই জমিতে ভালো ফসলও ফলে না। আরে তাতে কি হয়েছে বংশী, আস্তে আস্তে বুড়ো হচ্ছি, এখন তো সব কাজ গজেন্দ্রই দেখাশুনো করে। পূর্বপুরুষের এই জমি, আর আমার তো দুটোই ছেলে, আশুতোষ আর গজেন্দ্র। আমি ওদের ওপর কিছু চাপাতে চাই না, দুজনই তো আমার প্রাণ, আর দুজনের মধ্যে ভালোবাসাও যথেষ্ট। আর এর সিদ্ধান্ত আমি ওদের উপরই ছেড়ে দিয়েছি। হ্যাঁ দাদা, কেমন আছো? ভালো আছি। তারপর তুই কেমন আছিস? হ্যাঁ দাদা, আমি ভালো আছি। আর 1-2 সপ্তাহের ব্যাপার, তারপরেই সার্টিফিকেট পেয়ে যাব আর চাকরির সন্ধান শুরু হয়ে যাবে। খুব ভালো। আচ্ছা শোন, কাল আমি কানপুর আসছি, কিছু অর্ডার দেবার আছে। তারপরে দুপুরবেলা তোর সঙ্গে দেখা করব। কিছু নিয়ে যেতে হবে নাকি রে? না দাদা, এখন কিছু লাগবে না। আর এমনিতেই তো 1-2 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরবোই কিছুদিনের জন্য। হ্যাঁ, আচ্ছা বৌদি, বাবা ওরা সবাই ভালো আছে তো? আর বাবলির কি খবর, সে কেমন আছে? সবাই ভালো আছে। কালকে তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ দাদা। হ্যাঁ শোন। হ্যাঁ দাদা। আমি তাহলে এখন যাচ্ছি। আর শোন, কাল আমি কানপুর যাচ্ছি, সময় মতো দোকান খুলবি। হ্যাঁ দাদা, খুলে দেবো। আশুতোষ, 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 আশু, 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 আশুতোষ। করমপুর থেকে বড় ভাই গজেন্দ্র প্রসাদ নিজের দোকানের জিনিসের অর্ডার দেওয়ার জন্য কানপুর আসে। সে মনে করে তার ছোট ভাই আশুতোষ সেখানে পড়াশোনা করে বলে তার সঙ্গেও সে দেখা করতে যাবে। গজেন্দ্র যখন আশুতোষের বাড়িতে যায় তখন সেখানে আশুতোষকে মৃত অবস্থায় দেখে। মামলার তদন্ত শুরু হয়ে গেছে। এবার এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত অদ্ভুত ধরনের চমকপ্রদ সব ঘটনা প্রকাশ পেতে চলেছে। কি ব্যাপার বলো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম স্যার। ও আমার ভাই আশুতোষ স্যার। আমি কিছু জানি না স্যার। আমি তো কোনো গোলমালও শুনতে পাইনি, কোনো চিৎকারও নয়। এই ব্যাপারে আমি কিছুই জানি না স্যার।
আর স্যার আমরা এই পাশেই থাকি, না আমরা কিছু দেখেছি না আমরা কিছু শুনেছি। আর স্যার আমরা কোনো গন্ধও পাইনি। চেহারাটা পুরো পুড়ে গেছে। ইয়েস স্যার, কিন্তু ঘরের মধ্যেই এই মদের বোতল, তিনটে গ্লাস। আশ্চর্য ব্যাপার এটাই, ঘরে এত বড় একটা কাণ্ড হয়ে গেল আর আশেপাশের কেউ জানতে পারলো না। এই বাড়িটা আমাদের এক আত্মীয়র স্যার। গত 2 বছর ধরে আশুতোষ এখানে ভাড়া থাকতো। ও তো এখানে পড়াশুনো করতো স্যার। আসলে আমরা করমপুরে থাকি স্যার। আশুতোষ সেখানে একা থাকতো? হ্যাঁ স্যার। একটা মদের বোতল আর 3টে গ্লাস, তার মানে হলো ও একা নয়, সঙ্গে আরো 2জন ছিল। আর চেহারাটা সম্পূর্ণ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো ওর চিৎকার কোনো প্রতিবেশী শুনতে পায়নি। কাল সন্ধ্যাবেলা ওর সাথে কথা হয়েছে স্যার, সব কিছু ঠিক ছিল। এটা কি ওর চলে যাওয়ার মতো বয়স স্যার? দেখি সাইড দিন একটু যাই, দেখি সাইড দিন একটু যাই। কিভাবে হয়ে গেল? আশুতোষ! চেহারা পুরোপুরি বিকৃত করে দিয়েছে, কিন্তু এর মৃত্যু অ্যাসিড দেওয়ার জন্য হয়নি। তাই জন্যই কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়নি। ওর মৃত্যুর কারণ কি? রক্তে অ্যালকোহলের সঙ্গে একটা বিষাক্ত জিনিস পাওয়া গেছে, সেটা একটা মারাত্মক বিষ। গলা টিপে মারা হয়েছে? হ্যাঁ, 12 থেকে 18 ঘন্টা আগে এর মৃত্যু হয়েছে, অথবা একটু আগে। 12 থেকে 13 ঘন্টা আগে, মানে 13ই এপ্রিল রাত্রেও হতে পারে। হতে পারে। আশুতোষের বাবা এসেছে স্যার। আর আশুতোষের ফোন এখনো বন্ধ। একটা কাজ করো, ওর ফোন রেকর্ডস বার করো। 012, এটা কোনো পিনকোড মনে হচ্ছে। স্যার 208012 এই পিনকোডটা তো জওহরনগর এলাকার। খোঁজ করো, জওহরনগর এলাকায় অ্যাসিডের কটা দোকান আছে, নিশ্চিত অ্যাসিডটা ওখান থেকে কেনা হয়েছে। স্যার পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী আশুতোষকে একটা বিষাক্ত ওষুধ খাওয়ানো হয়েছিল, হয়তো মদে মিশিয়ে। তারপরে ওকে গলা টিপে মারা হয়েছে। তারপর অ্যাসিড ঢেলে ওর চেহারাটা পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর মানে হলো এমন কেউ আছে যে ওকে শুধু মারার জন্য মারেনি, প্রতিশোধ নিয়েছিল। আমার ছেলেটা খুব ভালো ছেলে ছিল, বিকমের পরীক্ষায় পাশও করেছিল, তাও ফার্স্ট ক্লাস পেয়ে রেজাল্টের অপেক্ষা করছিল। কিন্তু কেউ তো এমন একজন ছিল যে ওকে ঘেন্না করতো, যে বন্ধু সে যে রাতে ওর ঘরে আসে। কারণ আমরা ওর ঘরে একটা মদের বোতল ও 3টে গ্লাস পেয়েছি। মানে আশুতোষ একা ছিল না, ওর সঙ্গে আরো 2জন ছিল। স্যার আশুতোষের কোনো বন্ধুর সাথে শত্রুতা ছিলই না স্যার। আপনি বলতে পারেন সন্ধেবেলায় ওর বাড়িতে কোন কোন বন্ধুকে ডাকতে পারে, মানে ওর সঙ্গে মদ খেতে? আমরা ওর কাছে কলেজের 3টে বন্ধুর কথাই শুনেছি স্যার। ওরা কারা? ওদের নাম জানেন? হ্যাঁ স্যার, হরিশ, সঞ্জু আর রবি স্যার। ওরা 3জন ওর সাথে কলেজে পড়তো স্যার, আর ফার্স্ট ইয়ারে ওর হোস্টেলের রুমমেটও ছিল স্যার। হরিশ, রবি আর সঞ্জু। আশুতোষের দাদা গজেন্দ্র সম্বন্ধেও খোঁজ নাও। আমাদের সোর্স অ্যাক্টিভেট করে দিয়েছি স্যার। আর আশুতোষের ফোন রেকর্ডস বার করো। দুপুরের মধ্যে পেয়ে যাবো স্যার। ঠিক আছে। হরিশ ওই 3rd ইয়ারেই পড়ে বিকম। আশুতোষ ওর ক্লাসেই পড়ে। হরিশের নাম্বারটা দিন। বেশ, কেনাই? অবশ্যই, প্লিজ। ওর নাম্বারটা হলো 444-567-654। রবি আর সঞ্জু মানে সঞ্জয়ও ওর ক্লাসমেট ছিল। ওই 2জনের নাম্বারও দিন। হ্যাঁ, রবির নাম্বারটা হলো
444-123-654 আর সঞ্জয়েরটা হলো 444-748-452 থ্যাংক ইউ। স্যার, রবি, হরিশ আর সঞ্জু এই 3 বন্ধুই আশুতোষের সঙ্গে টাচে ছিল। ফোন রেকর্ডস থেকে কিছু জানা গেল? ইয়েস স্যার, একটা নাম্বার পেয়েছি 444-9789। এই নাম্বারটা থেকে আশুতোষের কাছে 3টে কল এসেছিল। প্রথম কল 11 এপ্রিলে, আর পরে 13 এপ্রিলে আরও 2টো কল এসেছিল। এখন এই নাম্বারটা বন্ধ আছে, কিন্তু গত মাসের কল রেকর্ড অনুযায়ী এই নাম্বারটা থেকেও আশুতোষকে বেশ কয়েকবার কল করা হয়েছিল। কার নাম্বার এটা? সার্ভিস প্রোভাইডারের ডিটেলস পাঠিয়ে দিয়েছি। আজ সন্ধে বা কাল সকালের মধ্যে সব জানা যাবে। আশুতোষকে মদে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, তারপর গলা টিপে ওকে মারা হয়, আর তারপরে ওর চেহারায় অ্যাসিড ঢেলে ওর চেহারা পুরো জ্বালিয়ে দেওয়া হয়। এখন তোমরা আমাকে বলো 13 এপ্রিল রাতে ওর সাথে কে কে ছিল? আমি তো ছিলাম না। না স্যার, আমিও ছিলাম না। স্যার, আমিও ছিলাম না স্যার। কে ছিল কে ছিল না সেটা তো জানাই যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের 3 জনের মধ্যে কেউ যদি মিথ্যে কথা বলেছ বা কিছু লুকানোর চেষ্টা করেছ, তাহলে মনে রেখো তোমরা 3 জন মারাত্মক বিপদে পড়ে যাবে। স্যার, আশুতোষ আমাদের সবার ভালো বন্ধু ছিল। আশুতোষ ওই বাড়িতে শিফট করার আগে আমরা হস্টেলে সবাই রুমমেট ছিলাম। বিশ্বাস করুন স্যার, আমরা ওর সাথে এইসব কাজ করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। কে ভাবতে পারে? আশুতোষের সাথে এরকম করার কথা স্বপ্নে কে ভাবতে পারে? স্যার, সত্যি বলছি, আমাদের কোনো আইডিয়াই নেই স্যার। আমাদের বন্ধুত্ব শুধু কলেজ লাইফ অবধিই ছিল। কলেজের বাইরে ওর কী লাইফ ছিল, কার সাথে বন্ধুত্ব ছিল আর কার সঙ্গে শত্রুতা ছিল, সেই ব্যাপারে আমরা কিছুই জানি না স্যার। স্যার, স্যার ও শত্রু কে ছিল জানি না, কিন্তু ও কাকে ভালোবাসতো সেটা আমি জানি। স্যার, ওর গার্লফ্রেন্ড ছিল যার সাথে ওর বিয়ে করার কথা ছিল। কে সে? স্যার, এটা তো জানি না, ওর নাম তো কখনো বলেনি স্যার। আরে এতে এত লজ্জা পাওয়ার কি আছে রে, যে নিজের গার্লফ্রেন্ডের নামটাও আমাকে বলতে পারছিস না? আরে চিন্তা কিসের, আমি সামনাসামনি দেখা করিয়ে দেবো তোর সঙ্গে, তারপর তুই নামটা নিজেই জেনে নিবি তোর বৌদির কাছ থেকে। ওহো, ছোটবেলার প্রেম নাকি রে ভাই? না ভাই, তবে খুব ভালোবাসি ওকে, আর খুব শিগগিরই বিয়েটাও করবো। স্যার, জানি না স্যার এই সম্পর্কের সাথে আশুতোষের মার্ডারের কোনো কানেকশন আছে কিনা, কিন্তু আমার মনে পড়লো, তার জন্যই আমি আপনাকে বললাম। তোমাদের মধ্যে কেউ জানো মেয়েটিকে? না স্যার, আমি তো জানি না। না স্যার, আমাদের তো কখনো বলেনি ও। এই খুনটার কোনো তথ্য কোনোভাবেই প্রকাশ্যে আসছিল না, কিন্তু এই ভালোবাসার অ্যাঙ্গেলটা আদৌ কি কোনো আবছা ইঙ্গিত ছিল? এই ধোঁয়াশা কি আদৌ পরিষ্কার হবে? এর পেছনে কি কোনো রাস্তা ছিল যেটা তথ্যের দিকে নিয়ে যেতে পারত? ঝামেলার তো কিছু দেখছি না। আশুতোষের পরিবার থেকে কিছু? পরিবারে এমন কোনো ঝামেলা নেই। এই আশুতোষের মা প্রায় 8 বছর আগে মারা গেছেন। ওর বাবা চাষি, কিন্তু স্যার জমি থেকে তেমন কিছু আয় হয় না। ওর এক ভাই আছে গজেন্দ্র, ওর ইলেকট্রিকের জিনিসপত্রের দোকান আছে, কিন্তু স্যার আয় তো তেমন নেই, কিন্তু কমও নয়। 2 ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা? তেমন তো কিছু ছিল না স্যার। গ্রামের লোকেরা তো বলে 2 ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। এই গজেন্দ্র ছোট ভাই আশুতোষের খুব খেয়াল রাখতো। এছাড়া স্যার গজেন্দ্র তো বিবাহিত, ওর 4 বছরের একটা মেয়ে আছে, ওর নাম হলো বাবলি। জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নেই তো? সেরকম তো কোনো ঝামেলা নেই, কিন্তু অনেক কিছুই হতে পারে। স্যার, আশুতোষের জীবনে যদি কোনো মেয়ে থাকতো আমরা নিশ্চয়ই জানতে পারতাম স্যার। কিন্তু আশুতোষ তো ওর বন্ধুকেও একটি মেয়ের ব্যাপারে বলেছিল। জানি না স্যার, কানপুরেও যদি ওর কেউ থাকতো তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম স্যার। আমাকে আর বাবাকে ও সব কিছু খুলে বলতো স্যার। ও জানতো ও যদি কোনো মেয়েকে পছন্দ করে আমরা তাহলে ওকে বাধা দিতাম না স্যার। স্যার, এই পঙ্কজ সিংটাকে আপনি চেনেন? পঙ্কজ সিং?
হ্যাঁ স্যার, পঙ্কজ আর আশুতোষ তো ছোটবেলার বন্ধু স্যার। আর স্যার ও আমাদেরই গ্রামে থাকে, আমাদের দুটো বাড়ি পরেই থাকে। এই পঙ্কজ সিং 11 এবং 13 এপ্রিল রাতে আশুতোষের সঙ্গে ফোনে কথা বলে, আর 13 এপ্রিল রাতে ওর ফোনের লোকেশন আশুতোষের বাড়ির আশেপাশেই ছিল, আর তারপর থেকেই ওর ফোন বন্ধ। এই বোতলটা তো দুর্গা কেমিক্যালসের, আমরাই ওদেরকে সাপ্লাই করি, তারপর ওরা নিজেদের লেভেল লাগিয়ে বিক্রি করে। 1 মিনিট, এই দেখুন। এই দুর্গা কেমিক্যালসটা কোথায়? এই সামনেই, জোহরনগর। জোহারনগর? পঙ্কজ আছে? হ্যাঁ, কি হয়েছে? ওকে পাওয়া গেছে? 12 এপ্রিল থেকে ও নিখোঁজ, ওর ফোনও বন্ধ। আমরা করমপুর পুলিশ স্টেশনে একটা ডায়েরিও করেছি। কি বলে বেরিয়েছিল? বলেছিল যে কানপুর যাচ্ছি, একদিনের মধ্যেই ফিরবো। বললাম তো মা, একদিনই চলে আসবো। আরে বাবা, তুই কানপুর কেন যাচ্ছিস সেটা তো বলবি। একটা কাজ আছে, মানে একটা কাজ পাওয়ার চান্স আছে মা। আমি ফিরে এসে সব তোমাকে বলবো, তুমি শুধু আশীর্বাদ করো। কি কাজ ছিল? কোন কাজের কথা বলছিল? কিছুই বলেনি ও? আগে না, আমরা ওকে অনেক জিজ্ঞেস করেছি, কিন্তু ও কিছু বলেইনি। হ্যাঁ, এটা আমাদেরই দোকানের। আচ্ছা এটা বলুন, এটা কে আর কবে কিনেছে? 1 মিনিট, এটা তো হাই গ্রেড কেমিক্যাল, আমরা ডিটেল না নিয়ে এটা বিক্রি করি না। চেক করুন। করছি। এই দেখুন, 13 এপ্রিল সকাল 11:30টায় পঙ্কজের বাবা এই কমপ্লেনটা জানিয়েছিলেন। 14 এপ্রিল গজেন্দ্রর ভাই আশুতোষের বডি পাওয়া গেছে। স্যার, এটা আবার ওদের নিজেদের কোনো ষড়যন্ত্র নয় তো? মানে পঙ্কজ প্রথমে ক্রাইম করেছে, তারপর ও নিজের পরিবারকে বলেছে, আর তারপর পঙ্কজের পরিবার পুলিশ স্টেশনে এসে মিসিং কমপ্লেন করেছে। একটা কাজ করো, পঙ্কজের বাবা চন্দ্রবাবুর ফোন রেকর্ডস বার করো। হয়তো পঙ্কজ কোনো অন্য নাম্বার থেকে ওনাকে ফোন করেছে, কিছু তো একটা গন্ডগোল আছে। পঙ্কজের বাড়িতে নজরদারি রাখো, হয়তো রাতের অন্ধকারে সে আসে। আচ্ছা, হয়ে যাবে। থ্যাংক ইউ। এই দেখুন, লাইসেন্সের জেরক্স আমরা নিয়ে রেখেছি। এটা 13 এপ্রিল সকাল 11:30টায় কেনা হয়েছিল। পঙ্কজ সিং, অ্যাড্রেস করমপুর। আগে হ্যাঁ সন্তোষ, বলো। স্যার, এই অ্যাসিড 13 এপ্রিল সকাল 11টায় কানপুরের দুর্গা কেমিক্যাল থেকে পঙ্কজ সিং কিনেছে। ঠিক আছে, পঙ্কজ 13 এপ্রিল সকাল 11টার সময় কানপুর থেকে অ্যাসিড কেনে, আর 13 এপ্রিল পঙ্কজের বাবা 11:30টার সময় এই থানায় এসে মিসিং কমপ্লেন করেছিল। সব কিছুই খুব প্ল্যান ওয়াইজ করা হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু কেন, কি জন্য? স্যার, এতে কোনোভাবে ওই মেয়েটা জড়িত নয় তো, যার ব্যাপারে আশুতোষের বন্ধু সঞ্জু বলছিল? স্যার, ওর গার্লফ্রেন্ড ছিল, যার সাথে ওর বিয়ে করার কথা ছিল। মামলাটা একটু গড়বড়ে, কিন্তু কোনো না কোনো যোগ ওর পুরনো জীবনের সাথে আছে। আই এম শিওর আমরা একটা সূত্র এই করণপুর থেকে অবশ্যই পাবো। চল। পিছে মুড়। The number you have dialed is currently switched off. পিছে মুড়। The
আশুতোষ প্রসাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়, কিন্তু পঙ্কজ সিং যে এই খুনটা করেছিল বলে সন্দেহ করা হচ্ছিল তার কোনো খবর ছিল না, সে নিখোঁজ ছিল। আর তারপর এমন একটা খবর পাওয়া যায় যাতে আশুতোষ হত্যাকাণ্ডের অনুসন্ধান একটা নতুন গতি পায়। পঙ্কজের বাবা চন্দ্রভানের কল রেকর্ড থেকে সেরকম কোনো গন্ডগোল পেলাম না কিন্তু। কানপুর থেকে কোনো অচেনা নাম্বার থেকে কল? না স্যার, পঙ্কজের ফোন এখনো বন্ধ রয়েছে, কোনো মুভমেন্ট দেখাচ্ছে না। হ্যাঁ নাথুলাল, বলো। সাহেব, এই পঙ্কজকে এখনো পর্যন্ত এর বাড়ির আশেপাশে দেখা যায়নি। আচ্ছা, ওর মা বাবার কোনো সন্দেহজনক মুভমেন্ট? না না সাহেব, সেরকম কোনো ব্যাপার নেই। পঙ্কজের কোনো খোঁজ পেয়েছো? না সাহেব, কোনো খোঁজ নেই। আর সাহেব, আরেকটা ব্যাপার হলো, কি? আরও একজন নিখোঁজ। কে? এই গ্রামেরই একটা মেয়ে, রেশমি চৌহান, সেও নিখোঁজ। রেশমি চৌহান? কে এই রেশমি চৌহান? মহেন্দ্র আর কুসুম চৌহানের মেয়ে, সাগর চৌহানের দিদি, আর পুলিশ কনস্টেবল ব্রিজেশ চৌহানের ছোট বোন হয়। কোথায় গেছে? কেউ কিচ্ছু জানে না সাহেব। পঙ্কজের সঙ্গে আরও একটি মেয়ের খোঁজ নেই, রেশমি চৌহান। স্যার, এই রেশমি চৌহান ওই মেয়েটা নয় তো, যার ব্যাপারে আশুতোষের বন্ধু সঞ্জু আমাদের বলছিল? মেবি। বলুন। রেশমি কোথায়? রেশমি? রেশমি কোথায়? ওর বড় ভাই ব্রিজেশের সাথে গেছে। ব্রিজেশ যে পুলিশে আছে? হ্যাঁ। কোথায় আছে? জানি না, কোনো আত্মীয়র কাছে। আপনার মেয়ে এতদিন ধরে বাড়িতে নেই, আর আপনি জানেন না কোন আত্মীয়র বাড়িতে আছে? কি লুকোচ্ছেন বলুন? কিছু লুকোচ্ছে না স্যার। লুকোতে পারবেনও না। ও যেখানে থাকবে খুঁজে বার করব। এটা ভাববেন না ব্রিজেশ পুলিশে আছে বলে আমরা ছেড়ে দেব। ব্রিজেশকে ফোন করো। করছি বাবা। হ্যাঁ ভাই, বল। দাদা, বাড়িতে পুলিশ এসেছিল, দিদির ব্যাপারে জিজ্ঞেস করছিল। তুই কি বললি? বাবা বলেছে যে তুমি ওকে কোনো আত্মীয়ের বাড়িতে রেখে এসছো। ঠিক আছে, চিন্তা করতে হবে না। স্যার, ব্রিজেশ গত বছরই কনস্টেবল পোস্টে জয়েন করেছে। এই পুরো মামলায় ব্রিজেশের কোনো না কোনো যোগাযোগ আছে। আশুতোষের খুন, পঙ্কজের পালিয়ে যাওয়া আর রেশমির নিখোঁজ হওয়া। স্যার, এটা কোনো পারিবারিক ব্যাপার নয় তো? মানে বাড়ির ভেতরের সমস্যা? এই কেসটার এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। ওই ব্রিজেশ নিশ্চয়ই সলিড কোনো বাহানা তৈরি করে ফেলেছে। দেখা যাক। আগে তো আমাদের এটা খোঁজ নিতে হবে যে ব্রিজেশের বোন রেশমি চৌহান কোথায়।
আমাদের এক আত্মীয়র বাড়িতে আছে। কোথায়? কোন আত্মীয়ের বাড়িতে? এক দূর সম্পর্কের আত্মীয়। আরে সেই আত্মীয়ের নাম ঠিকানা তো আছে। ভাদইতে কেবল সিং, উনি আমার এক দূর সম্পর্কের কাকা। ওনার ফোন নাম্বার দিন। বয়স্ক লোক, ফোন ব্যবহার করেন না। আপনার বোন রেশমির কাছে তো ফোন আছে, ওনার নাম্বার দিন। বাড়ি থেকে বেরোনোর সময় ফোনটা ওখানেই ফেলে এসেছে। আপনার যে দূর সম্পর্কের আত্মীয় তার ঠিকানাটা দিন। আপনার বোন রেশমির কাছে তো ফোন আছে, ওনার নাম্বার দিন। বাড়ি থেকে বেরোনোর সময় ফোনটা ওখানেই ফেলে এসেছে। আপনার যে দূর সম্পর্কের আত্মীয় তার ঠিকানাটা দিন। রেশমি চৌহান আছে? রেশমি চৌহান? আমি তো ওকে প্রায় 1 বছর দেখিনি। আমি তো আপনাকে বললাম রেশমি এখানে আসেনি। দেখুন, আপনার ভাইপো ব্রিজেশ চৌহান আমাদেরকে বলেছে রেশমিকে এখানে রেখে গেছে। ও অকারণে এখানে রেশমিকে রেখে যাবে কেন? ও এখানে আসেইনি। ব্রিজেশ, তোমার ফোন রেকর্ডস অনুযায়ী তুমি 10ই এপ্রিল করমপুর গ্রামে ছিলে। তুমি পুলিশে আছো তাই হয়তো ভালোভাবেই জানো যে অপরাধকে লুকানো অসম্ভব ব্যাপার। আমি কেন লুকাবো স্যার? আমি কোনো অপরাধ করিনি। কিন্তু আমাদের এটা বিশ্বাস যে তুমি এই অপরাধে পুরোপুরি যুক্ত। তোমার বোন রেশমি নিখোঁজ, তুমি তার সঠিক ঠিকানা পুলিশকে বলছো না। আমাদের এই বিষয়ে পুরো খবর আছে যে তুমি, আশুতোষ আর পঙ্কজ একই গ্রামের আর ছোটবেলার বন্ধু। তাই আশুতোষের খুনের পেছনে তোমার হাত থাকার পুরো পসিবিলিটি আছে। রেশমি কোথায়? পঙ্কজ কোথায়? বলো ব্রিজেশ। আমি জানি না স্যার। আশুতোষকে কে খুন করেছে? আশুতোষকে কে মেরেছে বলো। পঙ্কজ সিং আশুতোষকে মেরেছে স্যার। কিন্তু স্যার জানি না এখন পঙ্কজ কোথায়। আর স্যার আমি এটাও জানি না আমার বোন এখন কোথায় আছে। কিন্তু স্যার আমি এটা জানি যে আশুতোষকে কে মেরেছে। তুমি কি করে জানলে যে আশুতোষকে পঙ্কজই খুন করেছে? পঙ্কজকে আশুতোষকে মারার জন্য আমিই বলেছিলাম। আর রেশমির লাশ কোথায়? ধন্যবাদ সঞ্জু।
খেলাটা আসলে কি ছিল, এই খুনটা কেন হয়েছিল, কোথায় আছে পঙ্কজ সিং, আর রেশমি চৌহান কোথায়? ব্রজেশ সে কথা স্বীকার করে নেয় যে তার কথাতেই পঙ্কজ আশুতোষকে খুন করেছিল, কিন্তু তার আরও বক্তব্য ছিল যে সে পঙ্কজ আর রেশমির কোনো খোঁজ খবরই জানতো না। এটা কি ধরনের খুন ছিল? ব্রজেশ চৌহান তার ছোটবেলার বন্ধু আশুতোষকে নিজের আরেক বন্ধু পঙ্কজকে দিয়ে কেন মেরে ফেলল? আশুতোষের কলেজের বন্ধু সঞ্জুর এর মধ্যে কি হাত ছিল? আশুতোষের দাদা গজেন্দ্র প্রসাদও কি কোনোভাবে এর সঙ্গে যুক্ত ছিল? উপর থেকে এটা একটা অনার কিলিং বলে মনে হচ্ছিল, কিন্তু এর আশপাশের অপরাধের জাল আরো জটিল হয়ে যাচ্ছিল। তদন্ত যত এগোতে থাকে অনেক চমকপ্রদ বিষয় প্রকাশ্যে চলে আসে। তদন্তে পুলিশ এমন সব সূত্রের মুখোমুখি হয় যেটা এই নিপুণভাবে রচিত অপরাধের আরো অনেক পর্দা খুলে দেয়। পরের দিন আমরা আপনাদের দেখাবো এই জটিল হত্যাকাণ্ডের দ্বিতীয় তথা শেষ পর্ব।